আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাউন্ড শোনা যাচ্ছে? এভরিথিং ওকে? একটু কমেন্টে জানান প্লিজ। সাউন্ড শোনা যাচ্ছে? এভরিথিং ওকে? কমেন্টে জানান। হুম। আজকে থেকে আমাদের দ্বিতীয় পত্র মেইন ক্লাস শুরু। আজকে থেকে দেখা যাক কি কি করেন না করেন। হুম। সিফাত যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম সিফাত। জি। আচ্ছা, ওকে সব, হ্যাঁ। আচ্ছা, আমি এখান থেকে সাউন্ড শুনতে পাচ্ছি, তার মানে ওকে মনে হইতেছে। আচ্ছা স্যার, প্রথমে বলে রাখি, আপনারা আসলে পড়ার ক্ষেত্রে মানে বাংলা দ্বিতীয় পত্র কোর্স করার ক্ষেত্রে যে জিনিসটা বলি, যদি কারো কোর্সে ভর্তি নাও হন, ইন্টারমিডিয়েটে আমি স্যার পড়ালেখাই করব না, ঠিক আছে, বাংলা আমার পড়া দরকার নাই, বিশ্বাস করেন তারপরও আপনি এইচএসসিতে A+ পাওয়া আপনার জন্য পসিবল, খুব ইজি। কেন? ইন্টারের বাংলাটা অনেকটা এমন যে বাছা বাছা কিছু কোশ্চেন পড়লে কমন পড়ে যায়, এটা বাস্তবতা। দেখেন না, আমরা পরীক্ষার আগে অনেক সময় ওয়ান শট ক্লাস নিই, ক্লাস নেওয়ার পরে আপনারা পরে ফেসবুকে পোস্ট দেন, স্যারের ইয়া থেকে কমন পড়ে গেছে। ভাই বিশ্বাস করেন, আমি না, যদু মধু রামশ্যাম যে কেউ যদি সাজেশন দেয়, যেমন উপসর্গের অর্থবাচকতা আছে, অর্থদতকতা আছে, অর্থবাচকতার এই সামথিং কি জানি একটা আছে না, সমাস 5 বছরে পড়লে কমন পড়বে, পারিভাষিক শব্দ 5 বছরে পড়লে কমন পড়বে, এটা বাস্তবতা। আমার এই কোর্সের মধ্যে আপনারা ওই চিন্তা করে পড়লে হবে না প্লিজ, যে হ্যাঁ এইখানে কমন পড়ার জন্য আমি পড়তেছি। আপনি কমন তো পড়বেই মাস্ট, কিন্তু বাংলা বুঝার জন্য পড়তে হবে ভাই। আপনি যদি কোনো বাংলা না বুঝতে চান, শুধু পরীক্ষার জন্য পড়ে গেলে তোতা পাখির মতো মুখস্থ করে যেতে চান, তাহলে আমার লাস্ট ওয়ান শট ক্লাসটা দেখলে আপনার জন্য হয়ে যাবে। তো আমি আপনাদের কাছ থেকে এই রেসপন্সটা চাই না। আমি চাই আপনারা পড়া বুঝেন, পড়া ফিল করেন, শিখে যেন অন্যকে শিখাইতে পারেন। আলহামদুলিল্লাহ অনেকই অনলাইন টিচার আছে যারা আমার স্টুডেন্ট, পারবেন তো ইনশাল্লাহ, অন্যদেরকে পড়াবেন, ঠিক আছে। আর দ্বিতীয় যে কথাটা ভাই, প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে আমার হোক বা যার হোক সৎ থাকার চেষ্টা করবেন। আমি বাংলা পড়াই, দেখেন বাংলায় কয়জন স্টুডেন্টই বা থাকে, এই জিনিসগুলোকে হচ্ছে আপনারা কোনো অসৎ কাজে ইউজ করবেন না, ঠিক আছে। আমি অনেক সময় স্টুডেন্টদেরকে বলি বা পাশে যে আমাদের জন্য জান্নাত মোটামুটি নিশ্চিত। কেন? কারণ আমাদের হক যারা মারবে তাদের কাছ থেকে তো আমরা তুলবো। এখন আপনি বলতে পারেন স্যার আপনি তো মাইক্রোসফট ইউজ করেন, উইন্ডোজ ইউজ করেন। ভাই উইন্ডোজ ইউজ করার কারণে যদি তার অনুমতি না থাকে, তারাই আমি হক দিতে হবে, ঠিক আছে। আমি, আমার হক আপনি মারার কারণে আপনার দিতে হবে, ঠিক আছে। আপনি কার কাছ থেকে আদায় করবেন বলেন? তো যাই হোক, সৎ থাকার চেষ্টা করবেন, না তো পড়ায় বরকত থাকবে না, ঠিক আছে। যাই হোক, আমরা পড়ায় শুরু করি। আজকে আজকে আমাদের মেইন ক্লাস হচ্ছে উচ্চারণের ভূমিকা ক্লাস। আমরা আজকে বেসিক নিয়ে আলোচনা করব, ভূমিকা স্বরূপ আলোচনা। ওয়ালাইকুম আসসালাম, জি। সবাই যুক্ত হন দ্রুত। ফার্স্টেই আসেন উচ্চারণ নিয়ে আমরা যে কথাগুলো লিখি, ফার্স্টে হচ্ছে দেখেন 1 নম্বর, যে বানান আর উচ্চারণ, যেহেতু লিখতে অনেক সময় লাগবে, আমাদের ক্লাসগুলো অনেক লং হবে না ইনশাল্লাহ। বানান আর উচ্চারণ সব সময় এক হয় না, বানান একরকম, উচ্চারণ আরেক রকম, অনেক সময় এটা ভিন্নতা দেখা দিতে পারে, এটাই বাস্তবতা। যেমন দেখেন, ইংরেজিতে আমরা যদি নলেজ, ঠিক আছে, ইংরেজিতে যদি আমরা নলেজ লিখি, আসলে কিন্তু নলেজ লিখি নাই, লিখছি কিন্তু দেখেন কনোলেজ, দেখছেন এই যে কনোলেজ, এই যে কে, তারপরে WE, এগুলোর উচ্চারণ কিন্তু আমরা করতেছি না, কিন্তু আসলে উচ্চারণটা করতেছি কিন্তু আমরা নলেজ, লেখছি হচ্ছে কনোলেজ, উচ্চারণটা করতেছি নলেজ। সেম আপনি দেখেন DOOR, আচ্ছা DOOR বাদ দেন, কি দেওয়া যায়, সাইকোলজি যদি আমরা বানান লিখি, সাইকোলজি, পি বানান ব্যবহার করি না, পি সাইকোলজির মধ্যে, এখন পির কি উচ্চারণ হয় বলেন তো? পির কিন্তু উচ্চারণ হয় না। বা এই দেখেন কর্নেল, কর্নেলের বানানটা হচ্ছে COLONEL, কর্নেল, লেখছি কিন্তু কলোনেল, উচ্চারণটা হইতেছে কিন্তু ওয়ান কাইন্ড অফ এভাবে, CORNEL, কর্নেল, দেখছেন? তাহলে বানান আর উচ্চারণ একরকম কি হচ্ছে? একরকম হচ্ছে না। কথাটা কি বুঝতে পারছেন বিষয়টা? হুম। সেম দেখেন বাংলার ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা এইটার উচ্চারণ লিখতেছি হচ্ছে দাহ, সরি বানানটা হচ্ছে দাহ,
তো উচ্চারণটা করতেছি দেখছেন দাহ্য। তার মানে কি বুঝতে পারছেন যে বানান আর উচ্চারণ সব সময় এক হয় না। আবার আমি এটা বলতেছি না কখনোই এক হয় না, আমি বলতেছি সব সময় এক হয় না বানান ও উচ্চারণ। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন? আর এইটা কেন স্যার? এইটার বড় কারণ হচ্ছে দেখেন উচ্চারণটা মানুষের থেকে শুনতে 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 হয় উচ্চারণটা, ঠিক আছে? বানান পরে উচ্চারণটা আগে আসে। মানুষ যেটা উচ্চারণ করতে করতে অভ্যস্ত সেটাই আমাকে বলতে হয়, ঠিক আছে? যেমন দেখেন আপনারা একটা উদাহরণ দিই, এই বানানটা দেখেন, এইটার কি উচ্চারণ করি আমরা? এইটার উচ্চারণ কি গ্রীষ্ম করি না গ্রীষ্ম করি বলেন তো? এটার উচ্চারণটা কি গ্রীষ্ম মানে মফলা উচ্চারণ করি নাকি দুইটা স উচ্চারণ করি? এই বানানটার উচ্চারণ আমরা করি হচ্ছে গ্রীষ্ম, ঠিক না? অথচ দেখেন এই বানানটা আমরা কি করি? এই বানানটা আমরা উচ্চারণ কি কাশ্মীর করি বলেন নাকি কাশ্মীর? কোনটা হবে বলেন তো? কাশ্মীর নাকি কাশ্মীর? দুইটা সেম টাইপের আমি দেখতেছি দুইটা। একটার মধ্যে আমি মফলার উচ্চারণ করতেছি না, আরেকটার মধ্যে মফলার উচ্চারণ করতেছি। কারণ কি? কারণ হচ্ছে উচ্চারণ আগে আসছে, তারপর যায় বানান টানার নিয়ম টিয়ম হাবিজাবি ইত্যাদি আসছে। প্রথম রুলসটা ক্লিয়ার, বানান ও উচ্চারণ সব সময় এক হয় না। যেমন ইংরেজিতে আমরা নলেজ লিখলেও মানে কনলেজ লিখলেও উচ্চারণ করতেছি নলেজ, বাংলায় যেমন আমরা দাহ লিখি অথচ উচ্চারণ করতেছি আমরা দাহ্য। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন? একটু কবরস্থানের মানুষ একটু জানায় যে হ্যাঁ একটু বুঝতে পারছি। আমরা আজকে বেসিক নিয়ে আলোচনা করবো, একবার বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। ওকে, নাম্বার 2 দেখেন, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটা স্বরধ্বনির উচ্চারণ থাকে, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে। এইটাই বলা হয় প্রত্যেকটা কনসোনেন্টের মধ্যে একটা ভাওয়েলের উচ্চারণ থাকে, পড়ছেন না? আচ্ছা আপনারা এমন কোন শব্দ বলেন তো যেটার মধ্যে 5টা ভাওয়েলই আছে? কে বলতে পারবেন? এমন কোন শব্দ বলেন যেটার মধ্যে 5টা ভাওয়েলই আছে, দেখি পারেন কিনা। ঠিক আছে, ওকে। যেমন প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে স্বরধ্বনির উচ্চারণ থাকে। ইংরেজিতে আমরা দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন দেখেন আমরা জানি ভাওয়েলগুলো কি কি, এ ই আই ও ইউ, এই তো এগুলাই তো হচ্ছে আমাদের ভাওয়েল, ঠিক না? এখন আমি যদি ইংরেজিতে লিখি বি, বি মানে কি জানেন? বি প্লাস ই, দেখছেন একটা ভাওয়েলের উচ্চারণ হইতেছে। আমি যদি লিখি আর, আর মানে কি এ প্লাস আর, দেখছেন একটা ভাওয়েলের উচ্চারণ হইতেছে। ঠিক আছে, বুঝা গেছে বিষয়টা? ঠিক আছে, হ্যাঁ রাইট। এটা কে বলতেছেন? এটা শাহরিয়ার আহমেদ। এডুকেশন স্যার, এডুকেশন বানানে দেখেন সবগুলা ভাওয়েলের উচ্চারণ আছে, এডুকেশন বানানে সবগুলা ভাওয়েলের উচ্চারণ আছে। থ্যাংক ইউ। আচ্ছা, তো দেখেন বি, আমি যদি লিখি যে মনে করেন যে কে, কে মানে কি হবে? কে প্লাস ই বা কে প্লাস ই, দেখছেন প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে বা প্রত্যেকটা কনসোনেন্টের সাথে একটা ভয়েলের উচ্চারণ আছে। একটু আমরা বুঝতে পারছি আমার মনে হয়। এবার বাংলায় দেখি আমরা, বাংলায় যদি আমি বলি ক, ক মানে কি বলেন তো? ক প্লাস অ মানে স্বরধ্বনি, ভাওয়েল মানে স্বরধ্বনি, বুঝতে পারছেন বিষয়টা? ক, খ মানে কি? খ প্লাস অ, ঠিক আছে, স্বরধ্বনির উচ্চারণ থাকতেছে। একটু বুঝতে পারছেন তো? প্রত্যেকটা কনসোনেন্টের মধ্যে বা প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে কি আছে? একটা স্বরধ্বনির উচ্চারণ আছে। একে ওকে। এবার দেখেন কি বলতেছি, শব্দ গঠনে, এখানে কি বলতেছি দেখেন, শব্দ গঠনে যদি ব্যঞ্জনের সাথে স্বরের উচ্চারণ না হয় সেক্ষেত্রে হসন্ত হবে। কিছুই আমরা বুঝি নেই। শব্দ গঠনে ব্যঞ্জনের সাথে যদি স্বরধ্বনির উচ্চারণ না হয় তখন হসন্ত হবে। আমরা এতক্ষণ যে ক, খ, আর, বি, সি এগুলো যে বলতেছি, এগুলা যা সিঙ্গেল সিঙ্গেল একটা করে লেটার বলতেছি। তা আমি যখন এই লেটারগুলো দিয়ে যখন কোনো শব্দ গঠন করব, দেখবেন সবগুলো কনসোনেন্টের মধ্যে ভাওয়েলের উচ্চারণ থাকবে না। কিছুই বুঝিনি আমরা। আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি যে সবগুলোর মধ্যে থাকবে না বলতে আসলে কি বুঝাচ্ছি আমরা। দেখেন স্যার, যেমন দেখেন আমি লিখলাম কি দেওয়া আছে, সাকিব। সাকিব নাম নিলে আবার আপনাকে ঝামেলা হইব। ধরেন সাকিব, এখন তো সাকিব একটা লেটার না, ঠিক না? এখন সাকিব এটা কি বলেন তো, একটা শব্দ হয়ে গেছে না সাকিব? এখন দেখেন সাকিব উচ্চারণের মধ্যে দেখেন স্বর মধ্যে একটা আকারের উচ্চারণ হয়েছে, স্বর মধ্যে কয়ের মধ্যে দেখেন রস্যির উচ্চারণ হয়েছে, তো বর মধ্যে কি কোনো উচ্চারণ আছে বলেন তো? বয়ের মধ্যে দেখেন কোনো স্বরধ্বনির উচ্চারণ নাই। আমরা তো সাকিব ও এভাবে বলি না, সাকিব বলতেছি, ঠিক আছে না? নোট করা দরকার নেই, বুঝেন তাহলেই হবে।
তাহলে এটা কি হবে বলেন তো, উচ্চারণটা কিভাবে লিখবো? সাকিব, ব হসন্ত, শেষ। আরেকটু দেখি আমরা, যেমন দেখেন তামিম, তামিম শব্দের মধ্যে দেখেন আমরা ইংলিশে যদি বানানটা যদি আপনি লেখেন তাহলে কি হবে বলেন তো, দেখেন এই যে টি এ টি এ এম আই এম, এই তো তামিম। দেখেন টির সাথে এর উচ্চারণ আছে, এম এর সাথে আই এর উচ্চারণ আছে, শেষের এম এর সাথে দেখেন কোনো ভয়েলের উচ্চারণ নাই শেষের এম এর সাথে। তাহলে আমি উচ্চারণটা কিভাবে লিখবো? তকারতা মস্কার মি ম হসন্ত। কথাটা কি আমার বুঝতে পারছেন? হসন্তটা আমি কোথায় দিব? যেখানেই ব্যঞ্জন বর্ণের সাথে কি হচ্ছে না, স্বরধ্বনির উচ্চারণ হচ্ছে না, সেক্ষেত্রে আমি হসন্ত দিব। ইজ ইট ক্লিয়ার? যেখানেই ব্যঞ্জন বর্ণের সাথে আমি স্বরধ্বনির উচ্চারণ করতেছি না, সেখানেই হসন্ত দিব। অবশ্যই স্লাইড দেওয়া হবে স্যার, তারপরও ক্লাসের মধ্যে নোট করার চেষ্টা করেন, কারণ স্লাইডের পড়া স্লাইডেই থেকে যায়। আচ্ছা, এবার আপনারা বলেন রহিমা, এখানে কোথায় হসন্ত হবে? রহিমা হবে নাকি হবে না? রহিমা, দেখি পারেন কিনা। কে বলতে পারবেন? রহিমা হসন্ত হবে নাকি হবে না, বা হইলে কোথায় হবে? স্যার ক্লাসের মধ্যে নিজের মতো করে নোট করে রাখেন, তাহলে বুঝতে হবে। রাইট, এই যে নাফিস সুন্দর উদাহরণ দিছে, রহিমা শব্দের মধ্যে আমার হসন্ত হবেই না। কেন হবে না? কারণ দেখেন রর মধ্যে অ আছে, হর মধ্যে ই আছে, মর মধ্যে আ আছে, প্রত্যেকটা জায়গায় আমার কি ভয়েলের উচ্চারণ হয়েছে, তার মানে এখানে হসন্ত হবে না। তা আমি যদি বলতাম রহিম, এই ক্ষেত্রে কিন্তু হসন্ত হইতো রহিম। কেন? রহিম শব্দের উচ্চারণটা কিভাবে হইতো? রকার ম হসন্ত। কেন হসন্ত? ময়ের নিচে হসন্ত দিলাম কারণ আমরা এখানে থেমে গেছি। বুঝতে পারছেন? যেমন ফেসবুক, ফেসবুক উচ্চারণ করতে যদি দিই কোথায় হসন্ত হবে বলেন তো, দেখি পারেন কিনা। ফেসবুক যদি উচ্চারণ করতে দিই আপনাদেরকে, বলেন কোথায় হসন্ত হবে উচ্চারণ নির্ণয় করতে গেলে? আমরা কিন্তু বানান পড়তেছি না, আমরা হচ্ছে কি পড়তেছি, যে হচ্ছে কি বলে উচ্চারণ পড়তেছি আমরা। ফেসবুকের কোথায় হসন্ত হবে? নাহিদ হাসান, রোজিনা পারভিন, জি সবাই যুক্ত হন। অ্যান্সার দিতে হবে, ওয়েব অ্যাপে যারা ক্লাস করতেছেন বা ফেসবুকে যারা ক্লাস করতেছেন দ্রুত অ্যান্সার দিতে হবে স্যার। ফেসবুকে কোথায় হসন্ত হবে? ফেসবুক স আর কতে, গুড। স আর ক দুই জায়গায় হবে, এই সতে হবে ফেসবুক। বুঝতে পারছেন কেন হইছে? যেখানেই আমরা কি, যেখানেই আমরা হচ্ছে ইয়া করতে পারবো না, কি বলে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরধ্বনির উচ্চারণ হবে না, সেক্ষেত্রেই আমাদের হসন্ত হবে। এইটাই দেখেন আমরা বলছি হচ্ছে, দেখেন শব্দ গঠনে যে ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরধ্বনির উচ্চারণ হবে না, সেক্ষেত্রে কি হবে? হসন্ত চিহ্ন হবে। ঠিক আছে, যেমন সাকিব, ফারুক ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার? ইজ ইট বুঝিং? আশা করি বুঝতে পারছেন। এটা আপনাদেরকে তো অনেক জ্বালাবে যে ভাই কোথায় হসন্ত হবে কোথায় হসন্ত হবে না, আমার তো এগুলো চিন্তা করারই দরকার নেই। আচ্ছা, পরেরটা দেখি আমরা। এবার আসেন, বিবৃত কাকে বলে, সংবৃত কাকে বলে? এই দুইটা ওয়ার্ড কিন্তু আপনারা পাবেন, বিবৃত, সংবৃত। বিবৃত কাকে বলে? স্যার বিবৃত মানে হচ্ছে ওপেন, মানে মুখটা কি থাকবে? খোলা থাকবে, এটাই হচ্ছে আমাদের বিবৃত। ওকে, বিবৃত। যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণের সময় মুখটা কি থাকে? খোলা থাকে, সেটাই হচ্ছে বিবৃত। বুঝতে পারছেন? যে স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় মুখটা বেশি খোলা থাকবে সেটাই হচ্ছে বিবৃত। আর সংবৃত কাকে বলে আমরা বলতেছি? যে স্বরধ্বনি উচ্চারণের সময় মুখটা কি থাকবে? কম খোলা থাকবে, সেটাই হচ্ছে সংবৃত। কথাটা কি বুঝতে পারছেন? আমরা বুঝি নেই যে বিবৃত কাকে বলে, সংবৃত কাকে বলে। মুখ বেশি খোলা থাকলে কি হবে? বিবৃত। মুখটা কম খোলা থাকলে কি হবে? সংবৃত। আচ্ছা দেখি আপনারা পারেন কিনা। যেমন 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 আচ্ছা একটা এক্সাম্পল দেখি। আমাদের 7টা মৌলিক স্বরধ্বনি আছে, অ, আ, রস্বই, রস্বৌ, এ, ও, এ। এ হচ্ছে 7টা মৌলিক স্বরধ্বনি। বলেন তো কোনটা বিবৃত এর মধ্যে? কোনটা বিবৃত মানে কোনটা উচ্চারণের সময় মুখটা সবচেয়ে বেশি খোলা থাকে? কোনটা উচ্চারণের সময় মুখটা বেশি খোলা থাকে?
সেটাই হচ্ছে আমাদের বিবৃত। দেখি কে বলিতে পারিবেন বিবৃত কোনটা হবে? গুড, অ্যান্সারটা কে দিচ্ছে এখানে? নাহিদ হাসান, গুড। আটা হচ্ছে বিবৃত। কেন আটা বিবৃত বলেন তো? কারণ উচ্চারণের সময় কি সবচেয়ে বেশি মুখ খোলা থাকতেছে, এই হচ্ছে আটা বিবৃত। এবার বলেন তো কোন উচ্চারণের সময় সংবৃত হবে? কোনটা সংবৃত হইতে পারে দেখি, পারেন তো না? কোনটা সংবৃত মানে মুখটা বেশি ক্লোজ থাকবে বলেন তারা? মাশাআল্লাহ, তারা বেশ ভালো পারতেছেন, ভেরি গুড। কোনটা সংবৃত হবে দেখি, পারেন কিনা? রস্যউ, গুড নাহিদ হাসান। রস্যউটা হচ্ছে সংবৃত। কেন সংবৃত? কেন দেখেন, রস্য উচ্চারণের সময় কি মুখটা কি কম না, ই উ, ই উ, দেখেন ই উ, কোনটার মধ্যে মুখটা ক্লোজ হয়ে যাচ্ছে বলেন তো? ই উ, উ উচ্চারণের সময় মুখটা ক্লোজ থাকতেছে, ঠিক আছে? উটা হচ্ছে সংবৃত। আচ্ছা এবার এখান থেকে দেখা বলেন তো অর্ধবিবৃত হইতে পারে কোনটা? অর্ধবিবৃত হবে কোনটা দেখি, পারেন কিনা? অর্ধবিবৃত। হুম, আরেকটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন তো, নিজেরা উচ্চারণ করে দেখেন, অর্ধবিবৃত উচ্চারণ করলে তো বুঝতে পারবেন। এখন আমি সঠিক অ্যান্সার পাই নাই। রাইট, এই যে এটা হচ্ছে শাহরিয়ার আহমেদ স্যার। এটা হচ্ছে অর্ধবিবৃত। অর্ধ বিবৃত। কেন অর্ধ বিবৃত দেখেন তো, আর পরে উচ্চারণের মধ্যেই হচ্ছে মুখটা বেশি কি হয়, বেশি খোলা থাকে, ঠিক না? উচ্চারণে। এখন যদি বলা হয় যে অর্ধ সংবৃত কোনটা, কি হবে বলেন? অর্ধ সংবৃত কোনটা হবে দেখি, পারেন কিনা? মানে রস্যর পরে কোনটা সংবৃত হবে? সিফা দেখেন, এ আর এ, এ এ কোনটার মধ্যে মুখটা বেশি খোলা থাকে দেখেন, না? অর্ধ সংবৃত কোনটা হবে? ও, উ, ও, ই, উ, ও দেওয়া যায়, রাইট। ও দেওয়া যায় বা আমরা ইও দিতে পারি, ইচ্ছে ওটা বেটার হয়, ঠিক আছে? যাক, অর্ধ সংবৃত নাই আমাদের, অর্ধ বিবৃত পর্যন্ত আছে, হ্যাঁ, অর্ধ সংবৃত নাই। আর একটা জিনিস মনে রাখেন, আমাদের এই যে একটা বিষয়, এই ধ্বনিটা আবিষ্কার করছে হচ্ছে ধ্বনিবিদ আব্দুল হাই, মোহাম্মদ আব্দুল হাই। উনি হচ্ছে এই ধ্বনিটা আবিষ্কার করছেন, মানে এই ধ্বনির উচ্চারণটা নিয়ে আসছেন, হ্যাঁ। অ্যাপল আর অ্যাপল দুইটা কিন্তু এক না। তাহলে বিবৃত সংবৃত বুঝতে পারছেন তো? বিবৃত সংবৃত ক্লিয়ার? বিবৃত কাকে বলে? মুখটা ওপেন থাকলে সেটাকে আমরা বলবো বিবৃত, আর মুখটা যদি কি থাকে, ক্লোজ থাকে, সেটাকে আমরা কি বলবো, সংবৃত। এখানে কোনো জালেমার কিছু নাই। এবার আপনারা দেখেন স্যার, এই যে অধ্বনির দুই রকম উচ্চারণ হয়। একটা হচ্ছে অর মতোই উচ্চারণ হয়, একটা হচ্ছে ওর মতো উচ্চারণ হয়। এখন আপনারা বলেন তো স্যার, কোনটা এখানে সংবৃত, কোনটা বিবৃত? অধ্বনির উচ্চারণটা অর মতো হইতে পারে, ওর মতো হইতে পারে। কষ্ট করিয়া বলেন তো কোনটা সংবৃত, কোনটা বিবৃত? ওয়ালাইকুম আসসালাম, জি শিবলি। হ্যাঁ, দেখি পারেন কিনা? অর মতো উচ্চারণ মানে কোনটা বিবৃত কোনটা সংবৃত, এটা আমাকে বলেন। নাহিদ হাসান, নো, ভুল করছেন। এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে কোনটা বিবৃত কোনটা সংবৃত? বিবৃত মানে কি বলছিলাম, মুখটা ওপেন থাকবে, ঠিক আছে? সংবৃত মানে কি বলছিলাম, মুখটা ক্লোজ থাকবে। সিফাত ভুল করতেছেন কিভাবে আমি বুঝলাম না, সবাই ভুল করতেছেন কিভাবে? এই যে রাইট লেখছেন, রোজিনা পারভিন রাইট লেখছেন। ভাই, অধ্বনিটা হচ্ছে বিবৃত, অধ্বনিটা বিবৃত, আর ও ধ্বনিটা হচ্ছে সংবৃত। কেন? আমরা তো বিবৃত আর সংবৃতের সংজ্ঞা পেয়ে গেছি। ওপেন থাকলে, মুখটা ওপেন থাকলে সেটা কি হবে, বিবৃত হবে। মুখটা ক্লোজ থাকলে কি হবে, সংবৃত হবে। এই দুইটার মধ্যে কোনটা ওপেন কোনটা ক্লোজ বলেন? এই দুইটার মধ্যে তুলনামূলকভাবে অটা হচ্ছে কি, মুখটা বলতে বেশি সময় লাগতেছে, এই জন্য অ ধ্বনিটা অর মতো থাকলে সেটা বিবৃত হবে, আর ওটা হচ্ছে কি, সংবৃত।
কারণ এই তুলনায় এইটার মধ্যে মুখটা ক্লোজ থাকে। কথাটা কি বুঝতে পারছেন? ভুল করছেন কেন তানিম? এই যে অনেকেই ভুল করছেন, আপনারা বুঝতে পারছেন? আমরা বিবৃত মানে কি বলছিলাম? বিবৃত মানে বলছিলাম কি? ওপেন, ঠিক না? বিবৃত মানে হচ্ছে কি? ওপেন, ঠিক আছে? আর সংবৃত মানে কি? ক্লোজ। তো দেখেন, স্বাভাবিক বিষয়, স্বাভাবিক না? এই দুইটার মধ্যে কোনটা বিবৃত হবে, কোনটা সংবৃত হবে? অধ্বনিটা অর মতো থাকলে সেটা বিবৃত হবে, আর অধ্বনিটা ওর মতো হইলে সেটা সংবৃত হবে। ক্লিয়ার? এবার দেখেন, এ ধ্বনির দুই রকম উচ্চারণ হয়। একটা হচ্ছে এর মতোই উচ্চারণ, একটা হচ্ছে এর মতো উচ্চারণ। এখন আপনারা বলেন তো এই মধ্যে কোনটা বিবৃত কোনটা সংবৃত? যেমন দেখেন অধ্বনিটা বিবৃত রয়েছে, যেমন দেখেন এই যে অজানা, দেখছেন? অধ্বনিটা অর মতোই রয়েছে, দেখছেন? অজানা। আর এই দেখেন এইটা দেখেন অধ্বনিটা ওর মতো হয়েছে, যেমন দেখেন অভিনয়, দেখছেন? আমরা কি অভিনয় বলি না অভিনয় বলি, দেখছেন? টাইপের। হ্যাঁ, এবার বলেন এ ধ্বনির দুই রকম উচ্চারণ হয়, একটা এর মতো উচ্চারণ হয়, একটা এর মতো উচ্চারণ হয়। এখন আপনারা বলেন তো কোনটা বিবৃত কোনটা সংবৃত? এটা হচ্ছে সংবৃত, রাইট? এ ধ্বনি যদি এর মতো হয় তাহলে এটা হচ্ছে সংবৃত, গুড। আর এই ধ্বনিটা যদি এর মতো উচ্চারণ হয় সেটাকে আমরা কি বলবো? বিবৃত। কারণ আমাদের কাছে বিবৃত এবং সংবৃতের সংজ্ঞা আমরা জানি, ঠিক আছে? বিবৃত ও সংবৃতের সংজ্ঞাটা আমরা জানি, ঠিক আছে? ক্লিয়ার? এ দুটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন বিষয়টা? অনেক সময় কলেজে বলতে পারে স্বাভাবিক উচ্চারণ হলে বিবৃত, স্বাভাবিক উচ্চারণ না হলে সংবৃত। এটা ভুল কিন্তু। আসলে বিবৃত মানে হচ্ছে মুখটা ওপেন থাকবে, সংবৃত মানে হচ্ছে মুখটা ক্লোজ থাকবে। এতটুকু বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে। যেমন এই ধ্বনি এর মতো হয় অনেক জায়গায় আছে, ঠিক আছে? যেমন দেখেন, যেমন ধরেন দেখলাম দেহ, দেহ, দেখছেন? এই ধ্বনিটা এর মতোই আছে। আবার এইটা দেখেন এই ধ্বনিটা এর মতো হয়, ধরেন তেলাপোকা, তেলাপোকা, তেলাপোকা বলি না আমরা, ঠিক আছে? তেলাপোকা, এই ধ্বনিটা এর মতো উচ্চারণ হয়, তেলাপোকা, অ্যাপল টাইপের। ওকে, তাহলে একটু আমরা বুঝলাম। এরপরে আসলে আমরা কি বলতেছি দেখেন, অক্ষর নির্ণয়। এটা আসলে অক্ষর উচ্চারণ করা ঠিক না, এটা হচ্ছে অক্ষর। হ্যাঁ, অক্ষর আর অক্ষরের মধ্যে পার্থক্য আছে। যাই হোক, অক্ষর নির্ণয়ের কৌশল, ঠিক আছে? বেশি শুদ্ধ দরকার নেই, আমরা অক্ষরই কমু, যেটা করে আমরা অভ্যস্ত। এটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসে, একটু পরে আপনাদেরকে ঝামেলা লাগাবো। যে কোনো একটা শব্দের অক্ষর আমরা নির্ণয় করব কিভাবে? স্যার, মনে করেন আমি একটা শব্দ দিলাম তাহমিনা, ধরেন একটা শব্দ লিখলাম তাহমিনা। তো এখন এই তাহমিনা শব্দটার মধ্যে কয়টা অক্ষর আছে আমি বের করব কিভাবে? তাহমিনা, তাহমিনা এই লিখলাম, হ্যাঁ? এখন এইটার মধ্যে কয়টা অক্ষর আছে আমরা দেখব, ঠিক আছে? আমরা করব কি, এটাকে বাংলিশ করব, বাংলিশ বা যেমন বানান আছে সেভাবে লিখবো। যেমন তাহমিনা বানানটা হচ্ছে TAHMINA, তাহমিনা, ঠিক আছে? এখন আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে দেখেন কি বলতেছি আমরা এখানে, দেখেন অক্ষর নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমরা বাংলিশ করব। বাংলিশ করার পরে যতগুলো ভাওয়েল পাবো ততগুলো অক্ষর। কি বললাম? যতগুলো ভাওয়েল থাকবে ততগুলো অক্ষর হবে, ঠিক আছে? এখন দেখেন এই তাহমিনা বানানের মধ্যে আমাদের কয়টা ভাওয়েল আছে? তাহমিনা বানার মধ্যে এ একটা ভাওয়েল আছে, MI আই একটা ভাওয়েল আছে, NA একটা ভাওয়েল আছে, দেখছেন? তাহমিনা, তাহমিনা বানানে তিনটা ভাওয়েল আসছে, তার মানে এখানে তিনটা অক্ষর। শেষ। কথাটা কি বুঝতে পারছেন? কথাটা কি বুঝতে পারছেন? বা এই দেখেন আমাদের এখানে একজন নাম আছে পারভিন, যেমন দেখেন এই যে পারভিন। তো পারভিন নামটা আমি কি করলাম? পারভিন, পারভিন। তো দেখেন এই যে পারভিন নামটা, এই যে, তো এখন কি করলাম? পারভিন। তো পারভিনের একটা ইংরেজি লিখলাম PARVIN, ঠিক আছে? এখন বলেন তো এখানে কয়টা ভাওয়েল আছে? কয়টা ভাওয়েল আছে দেখেন তো? এ একটা ভাওয়েল আছে, আই একটা ভাওয়েল আছে, তার মানে এখানে কয়টা অক্ষর আছে বলেন তো? দুইটা অক্ষর আছে। কথাটা কি আমার বুঝতে পারছেন? যে কোনো একটা শব্দের মধ্যে আমরা কি করব? যতগুলো ভাওয়েল উচ্চারণ করতে পারবো ততগুলো অক্ষর হবে, যতগুলো ভাওয়েল উচ্চারণ করতে পারবো।
এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ স্যার যেখানে ভাওয়েল নাই সেখানে কি অক্ষর নাই? না, যেটা ভাওয়েল নাই সেখানে অক্ষর নাই। যেখানে ভাওয়েল নাই সেটা অক্ষর হবে না স্যার। এখন প্রশ্ন হচ্ছে স্যার যদি একই সাথে দুইটা স্বরধ্বনি থাকে তাহলে কয়টা অক্ষর হবে? একই সাথে দুইটা স্বরধ্বনির উদাহরণ দিই আমরা। যেমন একটা নাম লিখলাম জুই। এখন জুই শব্দের উচ্চারণটা কিভাবে লিখি আমরা? জে ইউ আই, এই তো জুই। দেখেন দুইটা ভাওয়েল পাশাপাশি আসছে। দুইটা ভাওয়েল যদি পাশাপাশি আসে তাহলে আমরা কি করব? একটা অক্ষর দিব। কথাটা কি বুঝতে পারছেন? দুইটা ভাওয়েল পাশাপাশি থাকলে একটা অক্ষর হবে, ঠিক আছে? যেমন দেখেন আমি লিখলাম যে কি দেওয়া যায়, বি ডাবল ও কে, বি ডাবল ও কে, বুক। এখন এখানে কয়টা অক্ষর আছে? যেহেতু দুইটা ভাওয়েল পাশাপাশি আসছে, এই দুইটাকে মিলে আমরা একটা ধরবো। তাহলে এতটুকু কি বুঝতে পারছেন? অক্ষর নির্ণয়ের কৌশল কি বললাম? যে বাংলিশ করার পরে আমরা যতগুলো ভাওয়েল আমাদের উচ্চারণ হবে ততগুলো অক্ষর, যতগুলো ভাওয়েল উচ্চারণ হবে ততগুলো অক্ষর। আমি বাংলিশ করা ছাড়াও পারবো, সমস্যা নেই, একটু পরে দেখাচ্ছি। আর দুইটা ভাওয়েল যদি পাশাপাশি থাকে তাহলে কয়টা অক্ষর হবে? একটা অক্ষর হবে। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছেন একটুকু? এইবার আপনাদেরকে একটু ইউনিভার্সিটি কোশ্চেন দিই, হ্যাঁ, ঢাকা ভার্সিটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, সমাবর্তন এখানে কয়টা অক্ষর আছে? সমাবর্তন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, দেখি পারেন কিনা। আমরা আজকে বেসিক আলোচনা করতেছি। সেম আরেকটা কোশ্চেন, বিশ্ববিদ্যালয় এখানে কয়টা অক্ষর আছে? বিশ্ববিদ্যালয় এখানে কয়টা অক্ষর আছে? আচ্ছা, সমাবর্তনে একজন লিখতেছেন হচ্ছে চারটা হয়েছে। দেখি আমরা একটু দেখি আসলে কি চারটা হয়েছে কিনা। দেখেন বাংলিশ করা ছাড়া কিভাবে বের করতেছে, দেখেন স এর মধ্যে একটা অ আছে, ম এর মধ্যে আ আছে, বর মধ্যে অ আছে, ত এর মধ্যে অ আছে, নর এখানে যেহেতু আমরা থেমে যাচ্ছি এখানে কোনো অক্ষর নাই, তার মানে এখানে চারটা অক্ষর আছে। গুড, এখানে চারটা অক্ষর আছে, রাইট। এবার বলেন বিশ্ববিদ্যালয় কয়টা অক্ষর আছে? বিশ্ববিদ্যালয় আবার ইউনিভার্সিটি লেখা দরকার নেই, বিশ্ববিদ্যালয়ই লেখেন। বিশ্ববিদ্যালয়ের মধ্যে কয়টা অক্ষর আছে? বাংলিশ করা ছাড়াও কিন্তু আমরা পারবো, দেখছেন এই যে এইভাবে ধরে ধরে আমরা করব বাংলিশ করা ছাড়াও। পাঁচটা অক্ষর আছে। গুড, কে লিখছেন এটা? নাহিদ, হ্যাঁ পাঁচটা অক্ষর আছে লিখতেছেন। কিভাবে পাঁচটা অক্ষর হয়েছে দেখি আমরা। বয়ের মধ্যে রস্বই আছে, স্বর মধ্যে অ আছে, বয়ের মধ্যে রস্বই আছে, দর মধ্যে আ আছে, লর মধ্যে অ আছে। গুড, তাহলে কয়টা অক্ষর হচ্ছে? পাঁচটা অক্ষর। গুড তামিম, ভেরি গুড। বাকিটা রিপ্লাই দিতে হবে স্যার, যত রিপ্লাই দিবেন তত ভালো, হ্যাঁ, নাহলে কিন্তু আপনি মানে এখানে সংকোচ করার কিছু নেই। যতগুলো ভয়েল উচ্চারণ হবে ততগুলো অক্ষর। এইবার আপনাদেরকে রাজশাহী ভার্সিটির একটা কোশ্চেন দিই, একেবারে সহজ কোশ্চেন, এটা আসলে দিলে লাভ নেই। দেখি স্যার, এই যে এই আপনারা তো ফেসবুকে ক্লাস করতেছেন না? আচ্ছা এই ফেসবুকটাই নিয়ে দিই। এই ফেসবুক, ফেসবুকের বানানটা তো হচ্ছে ইংরেজি এইভাবে, ঠিক না? FACEBOOK, ফেসবুক। বলেন এটা রাজশাহী ভার্সিটি কোশ্চেন, ফেসবুক শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে? ফেসবুক শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে? কে বলিতে পারিবেন? একেবারে সহজ। আচ্ছা গুড, গুড। নাফিস লিখতেছেন তিনটা, সিফাতো তিনটা, পারভিন তিনটা, নাহিদ তিনটা। দেখছেন এত সহজ কোয়েশ্চেন যদি আপনাদেরকে দেয় তা আপনারা তো নাম্বার পাবেন না, কি বলেন? ইজিলি আমরা নাম্বার পেয়ে যাব, ঠিক না? আনফরচুনেটলি আপনারা সবাই ভুল করছেন, আপনারা সবাই ভুল করছেন। এটাই অ্যাডমিশন টেস্ট, এটাই বাংলা, ঠিক আছে? এখানে ফেসবুক শব্দের মধ্যে স্যার অক্ষর আছে হচ্ছে মাত্র দুইটা অক্ষর আছে। এখন প্রশ্ন আসতে পারে কিভাবে দুইটা অক্ষর আছে, ঠিক আছে? কারণ হচ্ছে এই দেখেন এইটা একটা অক্ষর, কই এটা অক্ষর আর এইটা অক্ষর। এখন আপনাদের প্রশ্ন আসিতে পারে
যে স্যার ই কে কেন অক্ষর ধরবেন না? আমরা কোশ্চেন করেছিলাম, দেখেন কি বলছিলাম, যতগুলো ভাওয়েল উচ্চারণ হবে, যতগুলো ভাওয়েল উচ্চারণ হবে, ফেসবুকের ইর কি কোনো উচ্চারণ হয়? বলেন। হ্যাঁ, অ্যান্সার করার পর রিয়েলাইজ করছেন। ফেসবুকের ইর কি কোনো উচ্চারণ হয় বলেন তো? টোটালি আনপসিবল না? কি ফেসবুকের ইর কোনো উচ্চারণ হয় না, ঠিক আছে? তার মানে এখানে অক্ষর আছে কয়টা? দুইটা। ক্লিয়ার হয়েছে বিষয়টা? ক্লিয়ার হয়েছে? যতগুলো ভাওয়েল আমাদের উচ্চারণ হবে ততগুলো অক্ষর, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, আমি মাঝে মধ্যে আপনাদেরকে আটকাবো, হ্যাঁ? আর বেশি আটকেলে পরে আপনারা স্টুডেন্ট ভর্তি করাবেন না, আরেক ঝামেলা। যাই হোক, ওকে। তাহলে বেসিকগুলো কি বুঝতে পারছেন? আমাদের বেসিক ক্লিয়ার আমাদের? আচ্ছা, তাহলে কি কি গেল আমাদের কথাগুলো দেখেন। আবার আমি একটু করতেছি, দেখেন কি বেসিক কথাগুলো কি কি ছিল আমাদের। বানান আর উচ্চারণ সবসময় একরকম হয় না, এই নিয়মটাকে আমরা আরো জাজ করব, চিন্তা করে না, আরো আলোচনা করব। প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটা স্বরধ্বনির উচ্চারণ থাকে, গেল। যে ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরধ্বনির উচ্চারণ হয় না সেক্ষেত্রে হসন্ত হবে। তারপর কি বললাম, বিবৃত কাকে বলে, সংবৃত কাকে বলে, আর হচ্ছে কি অক্ষর চিনার কৌশল, ঠিক আছে? এইবার দেখেন আমাদের একটা যে কথা বলছিলাম, বানান আর উচ্চারণ সবসময় একরকম হয় না, এই জিনিসটাকে আমরা আরো বিশ্লেষণ করে পড়বো যে বানান আর উচ্চারণ একরকম হয় না বলতে আমরা কি বুঝাচ্ছি। যেমন দেখেন, এটা আমি গত তো শর্ট হিসাবে দিয়েছি, আর এখানে লেখাই আছে, তারপর আমি একটু বুঝাচ্ছি আপনাদেরকে। যেমন দেখেন, বানান উচ্চারণ একরকম না হওয়ার ক্ষেত্রে, ফর এক্সাম্পল, কোন শব্দের বানানে যদি মূর্ধন্য থাকে, বানানে মূর্ধন্য, উচ্চারণ যখন আমরা লিখব তখন দন্তন্য দিয়ে লিখব। বানানে মূর্ধন্য থাকলেও উচ্চারণে আমরা দন্তন্য দিয়ে লিখব। বুঝতে পারছেন বিষয়টা? উচ্চারণের ক্ষেত্রে নিয়মটা কি, যেটা বেশি প্রচলিত, যেমন রস্যই এবং দীর্ঘই, এর মধ্যে কি দুইটার উচ্চারণ সেম, আমরা কি করব বলেন তো? আমরা রস্যই দিব, আমরা দীর্ঘই দেওয়া দরকার নেই, এই টাইপের। দেখেন এই যে করুণা, করুণা বানানে দেখেন মূর্ধন্য আসছে করুণা বানানে, কিন্তু উচ্চারণে দেখেন আমরা দন্তন্য দিয়ে লিখতেছি। চরণ বানানে মূর্ধন্য, উচ্চারণে আমরা দন্তন্য দিয়ে লিখবো। প্রচন্ড দেখছেন বানানে মূর্ধন্য, উচ্চারণে আমরা দন্তন্য দিয়ে লিখবো। কথাটা কি বুঝতে পারছেন? বানানে মূর্ধন্য থাকলো আমরা উচ্চারণে দন্তন্য দিয়ে লিখবো। আবার উল্টাটা করেন না, আবার উল্টাটা করেন না যে বানানে দন্তন্য আছে উচ্চারণে মূর্ধন্য দিব, এরকম না। সেম দেখেন দীর্ঘই এবং দীর্ঘ, এই উচ্চারণগুলোর ক্ষেত্রে আমরা কি করব দেখেন তো স্যার, রস্য এবং রস্য দিব। দীর্ঘই এবং দীর্ঘই যদি দীর্ঘ বানানে যদি থাকে, উচ্চারণ আমরা কি করব, রস্যই দিব। যেমন দেখেন ঈদ, অনেক বানানে আমরা দীর্ঘই দিয়ে লিখি ঈদ, কিন্তু উচ্চারণে আমরা রস্যই দিয়ে লিখবো। নারী বানানে আমরা দীর্ঘই দিয়ে লিখি, উচ্চারণে আমরা রস্যই দিয়ে লিখবো। কটুক্তি বানানে আমরা দীর্ঘ দিয়ে লিখি, দীর্ঘ ভাই দেখেন যে ভূত, ভূত লিখি না আমরা ভূত, ভূত বানানে দীর্ঘ, আমরা উচ্চারণে কি করব, ভূত রস্য দিয়ে লিখবো। কথাটা বুঝতে পারছেন বিষয়টা? বানানে দীর্ঘই অথবা দীর্ঘও থাকলে উচ্চারণে আমাদের কি হবে, রস্যই অথবা রস্য, কারের ক্ষেত্রেও সেম। এবার দেখেন অন্তস্তীয় জ যদি থাকে, উচ্চারণে আমরা বর্গীয় জ দিয়ে লিখবো। অন্তস্তীয় জর কোনো উচ্চারণ আমাদের হয় না, যখন বলি না আমরা, যখন বলি, ঠিক না? তো কি বানানে অন্তস্তীয় জ থাকলে উচ্চারণে কি হবে, বর্গীয় জ। যেমন দেখেন যখন অন্তস্তীয় জ, আমরা উচ্চারণ লিখতেছি বর্গীয় জ দিয়ে। কার্য দেখেন বানানে আমরা কি করতেছি, অন্তস্তীয় জ লিখতেছি, উচ্চারণে আমরা কি, বর্গীয় জ লিখতেছি। সেম এখন মনে করেন একটা শব্দ লিখলাম, দেখেন সাহায্য, এই দেখেন সাহায্য, ঠিক আছে? দেখেন এখানে জ আবার জফলা দুইটাই আসছে, তাহলে আমরা উচ্চারণটা কিভাবে লিখবো? উচ্চারণটা লিখবো হচ্ছে এইভাবে, তালব্যস্য আকার, হয় আকার, জ হসন্ত, জয় ওকার। কেন এমনটা হয়েছে, তালব্যস্য হয়েছে, আমরা একটু পরে দেখতেছি। একটু কি বুঝতে পারছেন? এতটুকু কি বুঝতে পারছেন? হুম, সেম দেখেন আরবিতে সিন লেখেন না, সিন, সিন শিন পড়ছেন না আপনারা? কোন শব্দের উচ্চারণ যদি এস, এস এর মতো হয়, দেখছেন এই যে কোন বর্ণের উচ্চারণ যদি এস এর মতো যদি হয়, উচ্চারণে হয়ে যাবে দন্তস্ব। এস এর মতো উচ্চারণ হলে দন্তস্ব হবে, বা শেষ, এতটুকু এস এর মতো। যেমন দেখেন আমি বানানে লিখছি শ্রেণী, তালব্যস্য দিয়ে লিখছি, কিন্তু উচ্চারণ তো আমরা শ্রেণী করি না, আমরা করি কি, শ্রেণী। তার মানে এস এর মতো উচ্চারণ করতেছি।
যেহেতু আমরা এস এর মতো উচ্চারণ করতেছি এই জন্য আমরা দন্ত স দিচ্ছি। দেন শ্রোতা বলি আমরা, শ্রোতা না, কি বলি, শ্রোতা। তো দেখেন লিখছি আমি তালব্যস্য, কিন্তু উচ্চারণটা করতেছি কিসের মতো বলেন তো, দন্তস্বর মতো, এই জন্য আমি উচ্চারণে দন্তস্ব দিচ্ছি। ঠিক আছে। শ্রাবণ, দেখেন লিখতেছি আমি তালব্যস্য, কিন্তু উচ্চারণটা স, এস এর মতো উচ্চারণ করতেছি, এই জন্য উচ্চারণে আমরা দন্তস্ব দিচ্ছি। ঠিক আছে। এবার উল্টাটা দেখেন, কোন শব্দের উচ্চারণ যদি এস এইচ এর মতো হয়, এই যে এটার মতো দেখছেন, এই এইটা, কোন শব্দের উচ্চারণ যদি এস এইচ এর মতো হয়, তখন সেখানে আপনার তালব্যস্য দিয়ে লিখতে হবে, যে স দিয়ে আপনি বানান লেখেন না কেন, যে স দিয়েই বানান লেখেন না কেন তালব্যস্য দিয়ে লিখতে হবে। কিভাবে? যেমন দেখেন, মশলা বলি না মশলা বলি বলেন তো, মশলা, ঠিক না, দেখছেন লিখছি আমি দন্তস্ব, কিন্তু উচ্চারণটা করতেছি কিন্তু তালব্যস্য। সেম দেখেন, সাজা বলি না সাজা বলি, আমরা বলি কি সাজা, দেখছেন লিখছি আমি কি দন্তস্ব, উচ্চারণ করতেছি তালব্যস্য। এবার এখানে দেখেন এই যে ষষ্ঠ বা ষোড়শ, দেখছেন লেখছি আমি কি মূর্ধন্য ষ, কিন্তু উচ্চারণ করতেছি আমি তালব্যস্যর মতো। তাহলে সূত্রটা কি বলেন তো, এস এর মতো উচ্চারণ হলে আমরা সেখানে দন্ত স দিব, এস এইচ এর মতো উচ্চারণ হলে আমরা তালব্যস্য দিব উচ্চারণে, বানান যা ইচ্ছা তা থাকুক। বুঝা গেছে বিষয়টা? ইজ ইট বুঝিং? আচ্ছা, এরপর আসি আমরা, হ জফলা যদি থাকে, হ জফলা, তাহলে এটা হবে জ ঝ ওকার। কি বললাম? হ জফলা যদি থাকে তাহলে সেটা কি হবে, জ ঝ ওকার, জ ঝ ওকার হবে হ জফলা থাকলে। ঠিক আছে। যেমন দেখেন, দাহ না, আসলে দাহ্য লিখছি আমরা, দাহ্য, হ জফলা উচ্চারণটা কিভাবে করেছি, জ ঝ ওকার। ঠিক আছে। সহ লিখবো না, এটা কি হবে, সহ্য, কি হবে, জ ঝ ওকার। বাহ্য, জ ঝ ওকার, দেখছেন হ জফলা থাকলে উচ্চারণটা কি করতেছি আমরা, জ ঝ ওকার। এখন কোশ্চেনটা যদি হয় স্যার সবসময় কি ওকার হবে, না, সবসময় ওকার হবে কেন? মনে করেন আমি একটা বানান লিখলাম, দেখেন এই যে উচ্চারণটা লিখলাম, এই যে এটা বাহ্যিক, এই যে বাহ্যিক, বাহ্যিক। এখন এখানেও কি ওকার দিবেন নাকি? আরে ভাই এখানে ওকার দিব কিভাবে? এখানে আমরা কিভাবে লিখবো বলেন তো, এই যে ব আকার, জ হসন্ত, ঝয় রস্বীকার, ক হসন্ত। এই যে ওকারটা কখন হবে, যখন অর মতো উচ্চারণ হবে তখন ওকার হচ্ছে। ঠিক আছে। যখন অর মতো উচ্চারণ হচ্ছে তখন এসে। নামাজ তো 8:30টায় মনে হয়, আমাদের 8:30টার আগে ক্লাস শেষই হয়ে যাবে, চিন্তা করেন না। আচ্ছা, এরপর দেখেন, তারপরে যারা নামাজে চলে যাবেন চলে যায়, ঠিক আছে। গ্যা, এটা যদি প্রথম বর্ণে যদি থাকে গ্যা, তাহলে উচ্চারণটা হবে এভাবে, দেখছেন প্রথম বর্ণে যদি থাকে, যেমন দেখেন জ্ঞান, দেখছেন জ্ঞান, জ্ঞাত। একটা চন্দ্রবিন্দু হচ্ছে কিন্তু, একটু খেয়াল করেন, এই যে দেখছেন একটা চন্দ্রবিন্দু আছে কিন্তু, এটা খেয়াল রাখেন, কারণ নাসিক্য বর্ণ বা ইও দিয়ে যখন উচ্চারণ হয় তখন সেটা কি হয়ে যায় বলেন তো, মানে ইওর উচ্চারণের ক্ষেত্রে একটা চন্দ্রবিন্দু দিতে হয়। ঠিক আছে। জ্ঞান। এবার দেখেন এই জ্ঞাটা যদি শব্দের মধ্যে যদি থাকে, জ্ঞাটা যদি শব্দের মধ্যে যদি থাকে, তাহলে এই দেখেন গ হসন্ত গ জফলা আকার, গ হসন্ত গ জফলা আকার, যেমন দেখেন বিজ্ঞান, অজ্ঞ ইত্যাদি ইত্যাদি, বিজ্ঞান অজ্ঞ ইত্যাদি। ঠিক আছে। আর জ্ঞা এটা যদি শব্দের শেষে যদি থাকে, গ হসন্ত গ আকার, গ হসন্ত গ আকার। দেখেন তিনটা বিষয় কিন্তু ভিন্ন, একটা হচ্ছে জ্ঞা, বিজ্ঞান, আর এটা কি গ হসন্ত গ আকার। ঠিক আছে। এই তিনটা বিষয় বুঝতে পারছেন বিষয়টা, এগুলা খেয়াল রাখতে হবে। আর সব জায়গাতেই দেখেন চন্দ্রবিন্দু হচ্ছে, সব জায়গাতেই আমাদের চন্দ্রবিন্দু আছে কিন্তু, খেয়াল রাখেন, হ্যাঁ চন্দ্রবিন্দুটা। আচ্ছা, 10টা 7টা, হ্যাঁ আমি হচ্ছে কি বলবো আপনাদেরকে, আমি প্রায় হচ্ছে 14 কিলোমিটার দূর থেকে এসে পরবর্তী ক্লাস নিয়ে এসে, ঠিক আছে, মেট্রো দিয়ে এসে। তো যাই হোক, এখন এগুলো আলোচনা করার বিষয় না। ঠিক আছে। আচ্ছা দেখেন, আর কয়েকদিন পরে মাগরিবের নামাজ চলে যাবে 7টা বাজে, 7টা 10-এ পসিবল না। ঠ জফলা যদি থাকে, টয় ঠ ওকার, ঠ জফলা যদি থাকে, দেখছেন পাঠ্য, দেখছেন টয় ঠ ওকার। ধ জফলা যদি থাকে, দয় ধ ওকার। এখন যদি আপনাকে বলা হয় থ জফলা, তাহলে কি হবে বলেন তো, ত থ ওকার, যেমন তথ্য, দেখছেন এই টাইপের। তারপর দেখেন ক্ষীয়, এটা যদি শব্দের শুরুতে যদি থাকে, দেখেন উদাহরণগুলো কিন্তু দেওয়া আছে, পাঠ্য, অধ্যক্ষ, ঠিক আছে, বদ্য, অধ্যায় ইত্যাদি ইত্যাদি। আচ্ছা আচ্ছা, এবার এই শব্দের উচ্চারণটা লেখেন তো দেখি, এই শব্দের উচ্চারণটা দেখি আপনারা পারেন কিনা কেউ।
শয়ের মধ্যে ওকার হবে, দেখি কে লিখতে পারেন। শ এর মধ্যে ওকার হবে। কে বলিতে পারিবেন? সদ্যর উচ্চারণটা কে লিখতে পারবেন? কেউ দিচ্ছেন না নাকি পারতেছেন না? সদ্য। হাই হাই রে, তাহলে আমি এতক্ষণ কি ক্লাস করাইলাম? হ্যাঁ, কেউ যদি উচ্চারণ না লিখতে পারে। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, আপনারা পারতেছেন না মনে হয়, হ্যাঁ, বা ক্লাসেই নেই। সদ্য শব্দের উচ্চারণ হচ্ছে তালব্যস্য ওকার, দ হসন্ত, দয় ওকার। এখন আপনি বলতে পারেন স্যার ধ আসলো না কেন? কোশ্চেন আসতে পারে ধ আসলো না কেন? ভাই এইটা তো, হ্যাঁ, না না, এই যে ভুল করছেন নিশাদ, একটা ভুল করছেন। আপনারা এস এইচ হলে না তালব্যস্য উচ্চারণ, আমরা তো সদ্য বলি না। এই যে হ্যাঁ, সিফার ঠিক করছেন, আমরা তো সদ্য বলি না, আমরা তো সদ্য বলি, ঠিক না? সদ্য। তো দেখেন এই যে সদ্যটা বুঝতে পারছেন কিভাবে হয়েছে? সদ্য কি এস এইচ, এই দেখেন এখানে কিন্তু ধ নাই, এখানে দয় দ, তাই জন্য সদ্য। আর আমি যদি বলতাম এরকম যে সাধ্য, ধরেন লিখলাম সাধ্য, তাহলে এইটার উচ্চারণটা কিভাবে হইতো? সাধ্য বলেন তো, তালব্যস্য আকার, দয় হসন্ত, ধয় ওকার, দেখছেন? সাধ্য। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এবার আসেন, ধ জফলা থাকলে দয় ধ ওকার, ঠিক আছে? ক্ষীয় এটা যদি শব্দের শুরুতে যদি থাকে, ঠিক আছে, ক্ষীয় এটা যদি শব্দের শুরুতে যদি থাকে, তাহলে কি হবে? খর মতো উচ্চারণ হয়। যেমন দেখেন ক্ষয়, ক্ষীণ, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? ক্ষয়িষ্ণু, ঠিক আছে? ক্ষীয় এটা শব্দের শুরুতে উচ্চারণ হলে কি হবে? ক্ষীণ, ক্ষয়িষ্ণু, দেখছেন খর মতো উচ্চারণ হয়। আর ক্ষীয় এটা যদি শব্দের মধ্যে বা শেষে যদি উচ্চারণ হয়, মধ্যে বা শেষে যদি উচ্চারণ হয়, তাহলে কি হবে? ক খ ওকার, দেখছেন? ক হসন্ত খ ওকার। যেমন দেখেন কক্ষ, দেখছেন? কক্ষ উচ্চারণে ক্ষীর উচ্চারণটা কিভাবে? ক হসন্ত খ ওকার। শিক্ষা, এখন আপনি বলতে পারেন স্যার এখানে ওকারটা আসলো না কেন? আরে ভাই, ওকার আসবে শুধু অ উচ্চারণের ক্ষেত্রে, আকার উচ্চারণের ক্ষেত্রে আমি ওকার দিব কিভাবে? ইকারের উচ্চারণের ক্ষেত্রে আমরা ও ও দিব কিভাবে? দেখেন শিক্ষা, দেখছেন এই যে ক হসন্ত খয়াকার, শিক্ষা। অক্ষর, দেখছেন ক হসন্ত খ ওকার, দেখছেন ক খ, দেখছেন ক্ষীয় শব্দের মধ্যে থাকলে আমাদের উচ্চারণটা হবে ক খ। ক্ষীয়টা যদি শব্দের মাঝে যদি থাকে। এবার দেখেন রফলা বা রিকার, এইটা যদি শব্দের মধ্যে বা শেষে যদি থাকে, রফলা বা রিকার যদি শব্দের মধ্যে বা শেষে যদি থাকে, তাহলে এটা দ্বিত্ব হয়। দ্বিত্ব মানে বুঝেন? দ্বিত্ব মানে দুইবার উচ্চারণ হবে। একটু বুঝাই দিই। যেমন দেখেন আমি লিখলাম বিদ্রোহী, এই দেখেন বিদ্রোহী উচ্চারণের ক্ষেত্রে আমরা কি করব বলেন তো? এই দেখেন বর্ষাকার বি, দ হসন্ত, দেখছেন কেন? এই দেখেন দ রফলা এটা শব্দের মাঝখানে আসছে, দরফলা এটা শব্দের মাঝখানে, ঠিক আছে? এই দেখেন বিদ্রোহী। আচ্ছা, এখানে রস্বীকার দিছি কেন? কে বলতে পারবেন? বিদ্রোহী এখানে রস্বীকার দিছি কেন? বিদ্রোহী, কারণ বানানে দীর্ঘিকার থাকলে উচ্চারণে সেটা কি হয়ে যাবে? রস্বীকার হয়ে যাবে। বানানে দীর্ঘিকার থাকলে উচ্চারণে সেটা রস্বীকার হয়ে যাবে। এবার দেখেন মসৃণ, ঠিক আছে? মসৃণ শব্দটা দেখেন, এই দেখেন এই যে রিকার শব্দের মাঝখানে আসছে, দেখছেন শটা আমি দুইবার লিখতেছি। রিকার শব্দের মাঝখানে আসে, আমরা শটা দুইবার লিখতেছি। সেম আরেকটা দেখে আমরা বিসর্গ আছে না? বিসর্গটা এই যে এখানে আছে, বিসর্গটা নিয়ে এরকম আছে, আমরা একটু পরে দেখতেছি, ঠিক আছে? যেমন দেখেন আর্দ্রতা, এই যে একটা শব্দ লিখলাম আর্দ্রতা, তাহলে আমরা কিভাবে লিখবো বলেন তো? স্বরে আ, দহ সন্ত, দরফলা ওকা, তয়কাত্তা, আর্দ্রতা, দেখছেন? মানে শব্দের মাঝখানে যদি আমাদের কি থাকে? রফলা বা রিকার যদি শব্দের মাঝখানে যদি থাকে, তাহলে এটা কি হবে? দ্বিত্ব হবে। দ্বিত্ব মানে কি? দুইবার উচ্চারণ হবে। উঁর উচ্চারণটা অনুস্বারের মতো হয়, এইটা সব সময়ের জন্য না, এটা জরুরি কিছু না, ঠিক আছে? অনুস্বার, তবে মনে রাখবেন অনুস্বারটা কখন হয়? বিভক্তি না থাকলে, বিভক্তি না হলে, বিভক্তি না হলে। কেন?
যেমন দেখেন আপনি একটা বানান দিই, আপনি রঙিন বানানটা কিভাবে লিখবেন? এভাবে লেখেন নাকি এই যে এভাবে লেখেন রঙিন? কখনো এভাবে বানান দেখছেন রঙিন? বলেন তো। আমরা কখনো এইভাবে বানানটা দেখি নাই, ঠিক আছে? কারণ কি, অনুস্বারের সাথে কখনো রস্বীকার আকার ইকার এগুলা যুক্ত হইতে পারে না। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন বিষয়টা? অনুস্বারের সাথে কখনো আকার ইকার বা স্বরধ্বনি যুক্ত হইতে পারে না, কিন্তু ওর সাথে যুক্ত হইতে পারে। ঠিক আছে? আপনি অনুস্বার দিবেন কখন বা ও দিবেন কখন সেটা আপনার মানে শব্দের শেষে যদি হয় আপনি অনুস্বারও দিতে পারেন ও দিতে পারেন, কিন্তু যদি শব্দের মধ্যে যদি আকার ইকার এগুলো যদি যুক্ত হয় তাহলে আপনাকে অবশ্যই ও দিতে হবে। কথাটা কি বুঝতে পারছেন? আরেকটা উদাহরণ দিই, যেমন আমি লিখলাম দেখেন ব্যাং, একটা উদাহরণ লিখলাম ব্যাং। এখন আমি করলাম কি, এটার উচ্চারণটা লিখলাম ব্যাং, এই যে এভাবে লিখলাম, কোনো সমস্যা নেই। আমি যদি এইভাবে লিখি উচ্চারণটা ব্যাঙাচি, এই যে ব্যাঙাচি শব্দটা আছে না, এই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে আর অনুস্বার দিতে পারবেন না, কারণ অনুস্বারের সাথে কখনো কি আকার ইকার এগুলো যুক্ত হয় না। কথাটা কি বুঝতে পারছেন? কেরামত আলীরা বুঝতেছেন? আচ্ছা, এরপর দেখেন শব্দের শেষে যদি বিসর্গের উচ্চারণ যদি হয় শব্দের শেষে, এটার উচ্চারণ হবে হর মতো শব্দের শেষে, যেমন বাহ, উফ, দেখছেন, ইত্যাদি। শব্দের শেষে বিসর্গের উচ্চারণটা হবে হচ্ছে হয়ের মতো। তারপর দেখেন ওই, এটার উচ্চারণটা হবে ওই। এই দেখেন শব্দের মাঝে যদি হয় বিসর্গ সেটা দ্বিত্ব হয়, একটু আগে দ্বিত্ব নিয়ে আমরা ব্যাখ্যা করছি। দেখেন এই দেখেন বিসর্গটা শব্দের মাঝখানে আসছে, এই জন্য দুঃখ দুইবার উচ্চারণ করতেছি। দুঃসাহস, দেখছেন শব্দের মাঝখানে বিসর্গ আসছে, আমরা দুইবার উচ্চারণ করতেছি। বলেন তো এই লাইনটা কোথায় আছে? আহ, একটা বয়স দুঃসহ পদাঘাতে ভাঙতে চায় পাথর বাঁধা, এই লাইনটা কোথায় আছে ফার্স্ট পেপারে? একটা বয়স আছে যেটা দুঃসহ পদাঘাতে ভাঙতে চায় পাথর বাঁধা, বলতে পারবেন কেউ? আচ্ছা কেউ নাই মনে হয়। আচ্ছা ওইর উচ্চারণটা হবে ও ই, আর ওর উচ্চারণটা হবে ও। ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকের বেসিক আলোচনা। এবার এর মধ্যে থেকে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে এর মধ্যে? নাই? আজকের ক্লাসের বেসিক আলোচনা হচ্ছে এতটুকুই। আমরা, হ্যাঁ, 18 বছর বয়স থেকে, রাইট, 18 বছর বয়স কি দুঃসহ পদাঘাতে ভাঙতে চায় পাথর বাঁধা। ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে কি অধ্বনি বিবৃত উচ্চারণ, অধ্বনির সংবৃত উচ্চারণ, এগুলা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এতটুকুই থাকবে, না আমাদের টাইমও হয়ে গেছে, আর প্রথম ক্লাসটা এত লেট করবো না। স্যার ক্ষয়, ক্ষয়ের নিচে হসন্ত হবে কেন? স্যার বলছিলাম না যে কোনো জায়গায় স্বরধ্বনির উচ্চারণ না হলে সেখানে হসন্ত হয়। স্বরধ্বনি, আমরা তো ক্ষয়ও বলি না, আমরা ক্ষয়। থেমে যাচ্ছি না? রাফিউল প্রথম দিকে ছিলেন? প্রথম দিকে থাকলে মনে হয় ভালো করতেন, যদি জানি আপনি প্রথম দিকে ছিলেন কিনা। থেমে যাচ্ছি আমরা এই জন্য। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই। আর কারো কোনো কোশ্চেন নাই? আগামী ক্লাস কিন্তু একটু লং হবে, চিন্তা করেন না। আগামী ক্লাসটা একটু লং হবে, সেখানে হচ্ছে আমরা হচ্ছে অধ্বনি সংবৃত বিবৃত দুইটা উচ্চারণ হবে। আপাতত কোনো বই কিনা দরকার নাই, আপাতত বাংলা সেকেন্ড পেপারের আমাদের ক্লাস স্লাইড প্র্যাকটিস শিট যা দিব এগুলাই এনাফ, কষ্ট করার দরকার নেই। আর আপনারা অবশ্যই অবশ্যই অ্যাডমিশনের কোশ্চেনগুলো সলভ করবেন, এখনই সলভ করার দরকার নেই। উচ্চারণের আমাদের 3-4টা ক্লাস হবে, এইটার পরে চাই আপনারা অ্যাডমিশন কোশ্চেন সলভ করবেন। এখনই আমাদের দরকার নেই সলভ করা, হ্যাঁ? আস্তে আস্তে আগান, আস্তে আস্তে আগান। এই যে ওয়ান শট ক্লাসের কথা বলে না, ওয়ান শট ক্লাসে কিন্তু আমরা এত কিছু বুঝাইতে পারি না। আজকের পড়াটা কি বুঝছেন যতটুকু বুঝাইছি? আচ্ছা, আমার স্টুডেন্টরা সাধারণত কবরস্থানেই থাকে আর কি, এদেরকে খুঁজে পাওয়া যায় না। আমি কবরের এখান থেকে কোশ্চেন ধরবো। বলেন তো কার মাদুলি কবর জানি কার সাথে কবরে গেছিল? বলতে পারবেন কেউ? কার মাদুলি কবর যেন কবরে গেছিল? আচ্ছা ঠিক আছে, আরো বেশি করে যুক্ত হন। আমরা দেখেন কোশ্চেন দিব, শুধু কোশ্চেনের উপরে কোশ্চেন থাকবে শুধু। ঠিক আছে? আচ্ছা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। স্লাইড দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নেই। জি।